সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আপনারা জানেন বিএনপিতে যে কজন সাহসী, মেধাবী এবং তুখুর নারী নেত্রী রয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। তার স্বামী হারুনুর রশিদকে আপনারা অনেকেই চেনেন। বিগত সংসদে যিনি বিএনপির পক্ষে অত্যন্ত সরব ছিলেন, যার কারণে তিনি খুবই আলোচিত হয়েছেন। আমরা একসময় পাপিয়াকে সবাই চিনলেও হারুনুর রশিদকে চিনতাম না, কিন্তু বিগত সংসদে তার যে সরব উপস্থিতি এবং যুক্তিপূর্ণ কথা এবং ব্যালেন্স করে কখনো কখনো উভয় পক্ষ রক্ষা করে তিনি যেসব কথা বলেছেন তা মানুষের যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছিল। সে থেকেই আমরা তাকে খুব ভালো করে চিনি। এই পাপিয়া কিন্তু সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্য ছিলেন। তারপরে বিভিন্ন সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তার মতবিরোধ হয়েছে এবং সেই মতবিরোধের ফলে তিনি এমন কিছু কথা বলেছেন যা আমাদেরকে তখন হতাশ করেছিল। কারণ তার মতো একজন বাগ্মী এবং যুক্তিবোধ সম্পন্ন নারী নেতৃত্ব যদি রাজনীতি থেকে সরে যায়, সেটি এদেশের রাজনীতির জন্য হবে খুবই ক্ষতিকর। এই ভাবনায় আমরা তখন চিন্তিত ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তিনি বিএনপি রাজনীতিতে ফিরে এসেছেন, এটি একটি ভালো লক্ষণ। তার স্বামীর সম্পর্কে যদিও এমন কিছু অভিযোগ করা হয় যে তিনি ভারতের এজেন্ট হিসেবে এদেশে কাজ করছেন, তা না হলে যে নির্বাচনে বিএনপির ব্যাপক পরাজয় ঘটেছিল সেখানে তিনি কিভাবে পাশ করলেন? তিনি তো এমন কোনো বিখ্যাত নেতা ছিলেন না। একজন অখ্যাত নেতা থেকে এমন সংকটের সময় তিনি কিভাবে সংসদে আসলেন, এ নিয়ে কিন্তু অনেকের মধ্যেই সংশয় এবং প্রশ্ন রয়েছে। সম্প্রতি এই পাপিয়ার মধ্যে আমরা এক ধরনের চরিত্রগত পরিবর্তন লক্ষ্য করেছি। আগে তিনি যেখানে নিরেট সত্যটা তুলে ধরতেন, সম্প্রতি তার মধ্যে তার কিছুটা অভাব পরিলক্ষিত হচ্ছে। প্রিয় দর্শক, আমি কেন এই কথা বলছি আসুন তা একটু দেখে আসি। আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করুক। ৭১-এর মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্যাৎ করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল ১৯৭১-এ, তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে ৭১-এর চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে। চাঁদাবাজ, ছিনতাইকারী, ধর্ষণকারী বাংলাদেশে আছে, ছিল, থাকবে। জনগণ যদি এনসিপিকে ভোট দেয় চলে যাবে সরকারের, কোনো সমস্যা না থাকলে। জামাতে ইসলামকে ভোট দিলে সেও চলে যাবে। ওই ইসলামিক দলগুলো যারা চাচ্ছে তাদেরকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করা যাবে, জনগণ কাকে ভোট দিবে, কারা নির্বাচিত হবে, এটা তো সবাই সবার মতো করে বলছে। তো বলার ক্ষেত্রে তো আর বাধা দেওয়া যাবে না। আর কেউ যদি আকাশ কুসুম প্রত্যাশা করে, তার সেই ছিঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখাও আপনি আমি বিরত করতে পারবো না। এটা যার যার সীমারেখার রুচিবোধের ব্যাপার। তো তাদের মতো ভাবতে দেন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন বিএনপি নেত্রী পাপিয়া ২০২৪ সালের যে জুলাই বিপ্লব তাকে ওন করতে চাচ্ছেন না, বরং তিনি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যে ধরনের কথা বলছেন তা তার অতীতের যে কথাবার্তা তার সাথে অনেকটাই অসঙ্গতিপূর্ণ। প্রিয় দর্শক, আসুন আমরা এক এক করে তার এই বক্তব্যগুলো একটু বিশ্লেষণ করে আসি। এখানে আমার স্পষ্ট কথা যে আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করুক। প্রিয় দর্শক, লক্ষ্য করলেন সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের ম্যাগাজিন নিয়ে যে দুর্ঘটনাটি ঘটেছে, এ ব্যাপারে তিনি প্রশ্ন করছেন যে তিনি কোথায় এটি পেলেন। খুব ভালো প্রশ্ন, আমরা এটাকে স্বাগত জানাই। আমরাও জানতে চাই আসিফ মাহমুদ কোথায় এটা পেলেন। কিন্তু তিনি এর সলিউশন হিসেবে যে কথাটি বললেন যে এই তথ্যগুলো জাতিকে জানাতে হবে, মানুষকে জানাতে হবে। তিনি একজন আইনজীবী হয়ে কিভাবে এই কথা বললেন আমার বোধগম্য নয়। তার তো উচিত ছিল সরকার এবং প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত করার আহ্বান জানানো। আসিফ মাহমুদ যদি জনগণকে তার একটি ব্যাখ্যা প্রদান করে তাহলে কি বিষয়টি চুকে যাবে? এর জন্য কি
তার কোনো আইনি ব্যাখ্যা দিতে হবে না, তার আইনগত অবস্থান পরিষ্কার করতে হবে না, প্রশাসনের কাছে কি তাকে জবাবদিহি করতে হবে না, বিচার ব্যবস্থার কাছে তাকে জবাবদিহিতা করতে হবে না? যদি এর মধ্য দিয়ে তিনি কোনো বেআইনি কাজ করে থাকেন, তাহলে তো তার জন্য সবার আগে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে পাপিয়া কেন শুধু জনগণের সামনে এই বিষয়টি পরিষ্কার করতে বলছেন? জনগণের সামনে তিনি কি এই বিষয়টি পরিষ্কার করতে বাধ্য? তিনি হয়তো তার ভাবমূর্তি সুরক্ষার জন্য সেটা করতে পারেন, কিন্তু আইনগতভাবে তিনি তো বাধ্য নন যে জনগণকে তাকে এই বিষয়টি জানাতে হবে। তিনি এটি জানাবেন প্রশাসনের কাছে, বিচার ব্যবস্থার কাছে। সেখানে আইনি কোনো ব্যত্যয় ঘটেছে কিনা সেটি প্রশাসন বিবেচনা করবে, বিচার ব্যবস্থা বিবেচনা করবে। প্রিয় দর্শক, আসুন এ সম্পর্কে ডক্টর জাহেদ কি বলেছেন আমরা সেই কথাটি একটু শুনে আসি। ছাত্র ছিলেন, তার কর দেওয়ার কোনো কারণ নেই, সুতরাং তিনি সেই ক্রাইটেরিয়াটাও ফুলফিল করেন না। সেই আলাপে এটা দাঁড়ালো যে তিনি একটা অবৈধ অস্ত্রের অধিকারী হয়েছেন। এটা নিয়েই প্রচুর তুমুল শোরগোল হয়েছে। আমি পরে ইনফ্যাক্ট এইটার যে নীতিমালা পাওয়া যায় সেটা বের করে দেখতে গেলাম এবং সেখানে দেখলাম আসলে না, ওনার এই অস্ত্রটা অবৈধ না। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এই অস্ত্রটা কেন। জুলাই গণঅভ্যুত্থানের কারণে তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগেন, এটাও ভুল না। তাদের এই নিরাপত্তাহীনতা থাকতে পারে, সম্ভাবনা আছে। যদিও একজন উপদেষ্টার সেই ক্ষেত্রে তার নিরাপত্তা প্রোটোকল আছে, তিনি এবং তার পরিবারেরও আমি যতদূর জানি নিজের তার তো আছেই। হোয়াট এভার, তিনি এটা ফিল করতে পারেন এবং সেই কারণেই তিনি এই অস্ত্রটা কিনেছেন বলে বলেছেন। এখন আমরা যদি দেখি সেটা আসলে অবৈধ না, কারণ আর্টিকেল 32 এই যে ক্রাইটেরিয়া, এটার মধ্যেই আছে বিশেষ কিছু মানুষের জন্য। এই তালিকার মধ্যে দেখুন, এর মধ্যে কিছু মানুষের জন্য এই দুটো শর্তই, আয়করের শর্ত এখানে শিথিল করা আছে এবং বয়সের শর্ত শিথিল করা আছে। সুতরাং জনাব আসিফ মাহমুদ কত টাকা ট্যাক্স দিয়েছেন, তার বয়স কত, এটা ম্যাটার করে না পিস্তলটা কেনার জন্য। সুতরাং এটা একটা অবৈধ অস্ত্র না, এটা একটা বৈধ অস্ত্র। প্রিয় দর্শক, আপনি লক্ষ্য করলেন যে ডক্টর জাহেদ কিন্তু কোনো আইন প্রণেতা নন, তিনি কোনো আইনজীবীও নন। তারপরও তিনি এ বিষয়ে যে ব্যাখ্যাটি দিয়েছেন, সেই ব্যাখ্যাটুকু কি পাপিয়ার কাছ থেকে আমরা আশা করতে পারি না? অথচ তিনি সেটি না করে তিনি এক ধরনের ব্লেম দেওয়ার চেষ্টা করছেন। জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত তাদেরকে হেয় করার চেষ্টা করছেন। এটি নিয়ে এক ধরনের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করছেন। এটি তো তার মতো সিনিয়র একজন রাজনীতিকের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। যারা জুনিয়র আছে তাদের প্রতি তার যে দায়িত্ববোধ থাকা উচিত, তিনি কিন্তু তার পরিবর্তে তাদের বিরুদ্ধে এক ধরনের আক্রোশ ঢেলে দিচ্ছেন, তাদের প্রতি এক ধরনের হিংসা প্রদর্শন করছেন। এটি নিশ্চয়ই আমাদের দেশের জন্য কোনো কল্যাণকর বিষয় নয়। প্রিয় দর্শক, আসুন আমরা তার আরো কিছু কথা শুনে আসি। এখন এনসিপি যদি নবজাতক সন্তান হয়ে থাকে বর্তমান সরকারের। প্রিয় দর্শক, আপনার লক্ষ্য করলেন তিনি কি ধরনের শব্দ চয়ন করেছেন, কি ধরনের কথা বলেছেন। এনসিপিকে তিনি এই সরকারের নবজাতক সন্তান হিসেবে উল্লেখ করেছেন। এটি কি কোনো সাবেক আইন প্রণেতার কাছ থেকে প্রত্যাশা করা যায়? তিনি কোন তথ্যের ভিত্তিতে বলছেন যে এনসিপি এই সরকারের সন্তান? আমরা কি বিএনপিকেও জিয়া রহমানের সন্তান বলতে পারি? এটি কি শালীনতার মধ্যে পড়ে? জিয়া রহমান হয়তো বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সেই দল গঠন করেছেন, এ ধরনের অভিযোগ করা যেতে পারে। সেটি রাষ্ট্রের কল্যাণে কি ভূমিকা রেখেছে বা না রেখেছে সেটি অন্য প্রশ্ন। কিন্তু তাই বলে জিয়া রহমানকে বিএনপির পিতা বলা যাবে? বা জিয়া রহমানের যে সরকার, বিএনপিকে কি সেই সরকারের সন্তান বলা যাবে? এ কি ধরনের অসভ্যতা! যদিও তার বিরুদ্ধে এ ধরনের অশোভন উক্তি এবং অসভ্যতার অভিযোগটি খুব পুরনো। প্রিয় দর্শক, আসুন তার আরো কিছু কথা আমরা শুনে আসি। আর বর্তমান সরকারের বয়সও যদি 1 বছর পার না হয়, তাহলে আমি আমার বোঝা টানার ক্যাপাসিটি যেটুক, তার চেয়ে অতিরিক্ত বোঝা যখন আমি নেব, তখন ওইটা যখন সমাধান হবে না, আলটিমেটলি অপ্রাসঙ্গিক বিষয়গুলো দিয়েই এমন প্যাচে আমরা পড়ে যাচ্ছি যে আমরা মূল জায়গা থেকে সরে আসছি। প্রিয় দর্শক, তিনি মূল জায়গা বলতে কি বোঝাচ্ছেন? নির্বাচনই কি মূল জায়গা? যে গণ অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে,
সেই গণ অভ্যুত্থান বা বিপ্লবের কোন একটি স্লোগান বা দেয়াল লিখনে কি আমরা নির্বাচনের কথা দেখেছি? নির্বাচন নিয়ে তারা তো দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং তাদের সেই আন্দোলনের ফলাফল হচ্ছে একটি বড় ধরনের অশ্বডিম্ব। সেই ঘোড়ার ডিম নিয়ে তারা বসে থাকুন না কেন? এই সরকার তো নির্বাচন করার জন্য আসেনি, তাকে নির্বাচন করার জন্য এখানে বসানো হয়নি, তাকে এখানে বসানো হচ্ছে নতুন রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করার জন্য, যেখানে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে না, যেখানে বারবার নির্বাচন কলুষিত হবে না, যেখানে বারবার নির্বাচনকে ম্যানিপুলেশন করা যাবে না, যেখানে বারবার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে না, যেখানে বারবার মানুষ ভোট দিতে গিয়ে ব্যর্থ হবে না। সেই ফাউন্ডেশন তৈরি করাটার চেয়ে কি নির্বাচন করাটাই এই সরকারের মূল কাজ? এই সরকারের মূল কাজ তো সেই ফাউন্ডেশন তৈরি করা। এই সরকার তো সে কাজটি করছেন। তিনি আরেকটি কথা বলেছেন, 1 বছরের মধ্যে এই সরকার নানান ধরনের অপ্রাসঙ্গিক কাজ করে পেঁয়াজ গোছ লাগিয়েছেন। আচ্ছা, আপনারা তো রাজনৈতিক দল হিসেবে পরিপক্ক অবস্থায় 91 সালে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিলেন। এদেশের মানুষ অনেক আশা করে আপনাদের নির্বাচিত করেছিল। তার ফলে আপনারা কি স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পেরেছিলেন? আপনাদের সময় কতদিন হরতাল হয়েছিল, আন্দোলনের কারণে কতদিন কত মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়েছিল, কত মানুষকে অপমানিত হতে হয়েছিল, লাঞ্ছিত হতে হয়েছিল, তাদের অধিকার হারা হতে হয়েছিল। সেদিনের কথা কি আপনারা ভুলে গেছেন? আপনাকে ঠিকমতো রাষ্ট্র পরিচালনা করতে পেরেছিলেন? যদি করতে পেরে থাকেন তাহলে 96 সালে কেন একটি বিতর্কিত নির্বাচন দিতে হলো? তারপর কেন আবার তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলো? কেন আবার নতুন নির্বাচন দিতে হলো? তাহলে কি আমরা ধরে নিতে পারি না আপনারাও পরিপক্ক অবস্থায় যা করেছেন এই সরকার তার চেয়ে কোনো অংশে খারাপ করছে না? বরং এই সরকারকে যে ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে, আপনাদের 91 সালের সরকারকে সে ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়নি। তারপরও কিন্তু আপনারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন এবং দেশে একটি সংকট সৃষ্টি করেছেন। এরপর যদি আমরা আসি 2001 সালের নির্বাচনের কথা, তখন তো আপনারা নির্বাচিত হয়ে আবার সরকার গঠন করেছিলেন। আপনারা কি সেই ক্ষমতাকে রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করতে পেরেছিলেন? আপনারা কি দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলেন? বরং আপনাদেরকে বোকা বানিয়ে আপনাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। আপনারা কিছুই করতে পারেননি। অথচ এখন আপনারা খুব বিজ্ঞ, খুব অভিজ্ঞ সেজে বসে আছেন। আয়নায় একবার নিজেদের চেহারা দেখুন, নিজেরা সরকার থেকে কি করেছিলেন, কতটা দক্ষতার পরিচয় দিতে পেরেছিলেন, কতটা সফল হয়েছিলেন, সেটা একবার ভেবে দেখুন। তারপর আসুন এই সরকারের সমালোচনা করতে। প্রিয় দর্শক, আসুন তার আরো কিছু কথা আমরা শুনে আসি। জুলাইয়ের ঘোষণাপত্র 71-এর মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্যাৎ করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল 1971-এ, তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে 71-এর চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে এবং 71-এ আমাদের ভূমিকা ছিল না, এখানে আমাদের ভূমিকা আছে, অতএব 71-কে মাইনাস করো। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন তিনি সরাসরি জুলাইয়ের ঘোষণাপত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি এক্ষেত্রে পতিত সরকারের সদস্যের মতো মুক্তিযুদ্ধকে ক্যাশ করার চেষ্টা করছেন। তিনি এখানে এক অদৃশ্য জুজুকে তুলে নিয়ে এসেছেন যে জামাত ইসলামী বা শিবির এগুলো চাচ্ছে। এই যে বিগত সময় যে আন্দোলন হয়েছিল, সেখানে কত পার্সেন্ট লোক জামাতের ছিল, কত পার্সেন্ট লোক শিবিরের ছিল? এই দেশে আপনারা জরিপ করে দেখুন তো, কত পার্সেন্ট লোক জামাতের সমর্থক বা শিবিরের সমর্থক? বিগত সময় যে নির্বাচনগুলো হয়েছে, কোন নির্বাচনে জামাত এদেশের 20% জনগণের ভোট পেয়েছিল? অথচ বিগত সরকার যেভাবে কিছু হলে সেখানে জামাত শিবির আবিষ্কার করত, আপনারা সেই একই খেলায় মত্ত হয়েছেন। আপনারা স্বাধীনতার কথা বলছেন, এতদিন তো আপনাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে ট্রিট করা হয়েছে, আর আজকে আপনারা স্বাধীনতার আবার লাইসেন্স নিয়েছেন। এই স্বাধীনতাকে কেস করে কত মানুষের উপর নির্যাতন অত্যাচার করা হয়েছে সেটি কি ভুলে গেছেন? আপনার দলের অসংখ্য নেতাকর্মী তো সেই নির্যাতনের শিকার হয়েছে। তাদের সাথে কিভাবে আপনারা বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে এ ধরনের কথা বলছেন? আবারও সেই মুক্তিযুদ্ধ আর স্বাধীনতাকে কেস করে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। যারা আপনাদের বিরুদ্ধে কথা বলছে তাদের উপর ট্যাগ লাগানোর চেষ্টা করছেন। অত্যন্ত দুঃখজনকভাবে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের উপর তিনি এমন একটি অপবাদ চাপাচ্ছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য না।
তিনি বলছেন তারা নাকি মুক্তিযুদ্ধকে মাইনাস করতে চায়। তারা কোন ক্ষেত্রে কোথায় মুক্তিযুদ্ধকে মাইনাস করার কথা বলেছে? বরং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে অপূর্ণতা ছিল তারা সেই অপূর্ণতাকে পূর্ণতা দিয়েছে। একই সাথে স্বাধীনতা নিয়ে আমাদের যে লজ্জা এবং গ্লানি ছিল সেটিও তারা মুছিয়ে দিয়েছে আমাদের অর্ধ দাসত্ব। প্রিয় দর্শক, এ কথা কেন বলছি আসুন তা একটু ব্যাখ্যা করি। 1971 সালের 9 মাস জুড়ে যে যুদ্ধ হয়েছিল সেখানে মুখ্য ভূমিকা পালন করেছিল এদেশের সাধারণ মানুষ। তার মূল নেতৃত্ব দিয়েছে ইপিআর এবং সেনাবাহিনীর বাঙালি সদস্যরা, আর তার রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে অস্থায়ী বাংলাদেশ সরকার। অথচ 71-এর 16 ডিসেম্বর যখন পাক বাহিনী আত্মসমর্পণ করে তখন সেখানে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ কিংবা মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক আতল গনি উসমানীকে উপস্থিত রাখা হয়নি। এই যে জাতির একটি গ্লানি বা লজ্জা, এই লজ্জা তো জুলাই বিপ্লবের ছেলেরা ঘুচিয়ে দিয়েছে। সেখানে যেমন ভারতীয় একটি কর্তৃত্ব ছিল, তাদের দাবি তাদের কাছে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে, সেদিক থেকে তারা আমাদেরকে এটা অনুদান দিয়েছে। আমাদের স্বাধীনতা হচ্ছে তাদের অনুদান। কেউ কেউ এটাকে ব্যঙ্গ করে বলে ভিক্ষা, যে আমরা তাদের কাছ থেকে স্বাধীনতা ভিক্ষা নিয়েছি। সেই ভিক্ষার স্বাধীনতাকে সত্যিকারের স্বাধীনতায় রূপান্তর করেছে তো এই জুলাই বিপ্লবের সন্তানেরা। আমরা কি এটি অস্বীকার করতে পারবো? যেখানে আমাদের একটি সরকার ছিল, সেই সরকারের কোনো সদস্যের কাছে কিন্তু পাকিস্তানিরা আত্মসমর্পণ করেনি বা সেই করার অবস্থা রাখা হয়নি। সেখানে আমাদের সরকারের অবস্থান এসে দাঁড়িয়েছে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা। আর এ কারণেই আমাদের এই মুক্তিযুদ্ধকে ভারত পাক ভারত যুদ্ধ হিসেবে বিবেচনা করে। এটিকে তারা তাদের নিজেদের যুদ্ধ বলে দাবি করে। তারা ভুলে গেছে যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান তথা নব্য বাংলাদেশের মাটিতে। সেখানে তারা ছিল সহযোগী। পৃথিবীর বিভিন্ন দেশে যে ঘটনাটি ঘটে, যখন কোনো ভূখণ্ডে যুদ্ধ হয় যুদ্ধটা তাদেরই থাকে। বাইরে থেকে যারা তাদেরকে সহযোগিতা করতে যায় যুদ্ধটা কখনো তাদের হয় না, তারা হয় যুদ্ধের সহযোগী। কিন্তু এখানে ভারত সরকারের যে ভূমিকা, তাদের সেই ভূমিকা অনুযায়ী মনে হয় যুদ্ধটা তাদের মাটিতে সংগঠিত হয়েছে, যুদ্ধটা তারা করেছে পাকিস্তানের সাথে। 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করে তাদের যে শোচনীয় পরাজয় ঘটেছিল, সেই লজ্জার কলঙ্ক মোছার জন্যই তারা এমনটি বলে থাকেন। অথচ তখন আমরা কেউ প্রতিবাদ করি না, আমাদের সরকার প্রতিবাদ করে না, এই বিএনপি নেত্রী পাপিয়ার মতো কোনো নেত্রীরা প্রতিবাদ করে না। 2024 সালের এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যখন তাদের বাপদাদার সেই লজ্জা এবং গ্লানি ঘুচিয়ে দিয়ে সম্পূর্ণ নিজেদের সক্ষমতায় এই দেশকে অন্য একটি দেশের খপ্পর থেকে মুক্ত করেছে, সেটাকে পাপিয়ার মতো নেত্রীরা ধারণ করতে পারছেন না। তারা এটির প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন 71-এর মুক্তিযুদ্ধকে। তারা কিন্তু কোথাও কখনো 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করেনি, বরং সেই ভিত্তির উপর দাঁড়িয়েই তারা বাংলাদেশের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেছে। বিএনপি নেত্রী পাপিয়া হয়তো ভুলে গেছেন 1971 সালে যখন এদেশ স্বাধীন হয়েছে বা মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তার পূর্বে পাকিস্তানি শাসক গোষ্ঠী কথায় কথায় এদেশে কোনো মানুষকে গুম করতেন না। তারা আয়না ঘরের মতো কোনো ঘর বানিয়ে প্রতিপক্ষ দলের রাজনৈতিক নেতাকর্মী কিংবা তাদের সমালোচনাকারীদের সেখানে দিনের পর দিন বন্দি রাখতেন না। তারা যখন তখন তাদেরকে খুন করতেন না, উঠিয়ে নিয়ে যেতেন না, তাদের বাক স্বাধীনতা হরণ করতেন না। যখন তখন যার তার বাসায় হানা দিয়ে দরজা ভেঙে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যেতেন না। তারা এদেশের মানুষের অধিকারকে এতটা বিপর্যয়ের মুখে ঠেলে দেননি যেটি আমরা বিগত সময়ে দেখেছি। তাই 71-এর মুক্তিযুদ্ধ বা সেই মুক্তির চেয়েও এই মুক্তি কিন্তু কোনো অংশেই কম ছিল না, এটি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। কারণ 71 সালের পূর্বে আমরা যে দুঃসহ জীবনযাপন করেছি, এই মুক্তির পূর্বে
আমাদের জীবনযাপন কিন্তু ছিল তার চেয়ে অনেক অনেক কঠিন, এবং তার সবচেয়ে বেশি মূল্য দিয়েছে আপনার দল। সেই দলের একজন সদস্য হিসাবে আপনি যে ধরনের কথা বলছেন, জুলাই বিপ্লবকে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছেন, যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করছেন, যেভাবে ছোট করছেন, এটি কোনোভাবেই কাম্য নয়। ৭১-এ যারা শহীদ হয়েছে সেখানে যারা সংসদ সদস্য ছিল বা আওয়ামী লীগের থানা বা জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছিল, তাদের কাউকেই কিন্তু জীবন দিতে হয়নি, দিতে হয়েছে সাধারণ মানুষকে। এই জুলাই বিপ্লবে কিন্তু আপনাদের বিএনপির কোনো প্রাক্তন সংসদ সদস্যকে জীবন দিতে হয়নি, আপনাদের কোনো বড় পদধারী নেতাকে জীবন দিতে হয়নি। যারা জীবন দিয়েছে তারা হচ্ছে এদেশের সাধারণ মানুষ, এদেশের সাধারণ ছাত্র জনতা। যদি এই সাধারণ ছাত্ররা তাদের বুক পেতে না দিত, তাহলে আগামী 10, 15, 20 বছরেও এই মুক্তির স্বাদ আপনারা পেতেন কিনা, আপনারা মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারতেন কিনা, আপনারা জেলের বাইরে মুক্ত নিঃশ্বাস নিতে পারতেন কিনা, সেটা কিন্তু ভেবে দেখতে হবে। অকৃতজ্ঞতার একটা সীমা থাকা উচিত। আমরা আশা করব আপনারা সেই সীমা লঙ্ঘন করবেন না, কারণ 1 মাঘে শীত যায় না, এর চেয়ে বড় বিপর্যয় আপনাদের জীবনে আসতে পারে। তখন কেউ আর আপনাদেরকে মুক্ত করার জন্য বুক পেতে দিবে না, কেউ আর আপনাদেরকে মুক্ত করার জন্য এগিয়ে আসবে না। যারা এদেশের শাসন ক্ষমতা থেকে স্বৈরাচারকে বা ফ্যাসিস্ট সরকারকে হটাবে, তারাই ক্ষমতার মসনদ দখল করে বসবে। অন্য দলের জন্য বা আপনাদের জন্য তারা কেউ কিছু করবে না। তাই কৃতজ্ঞ হতে শিখুন। প্রিয় দর্শক, আসুন সৈয়দা পাপিয়া আর কি বলেছেন আমরা সেটা একটু শুনে আসি। চাঁদাবাজ, ছিনতাইকারী, ধর্ষণকারী বাংলাদেশে আছে, ছিল, থাকবে। প্রত্যেকটা দলকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রত্যেকটা দলকে। প্রিয় দর্শক, লক্ষ্য করলেন তিনি কি ধরনের কথা বলছেন। তিনি বলছেন চাঁদাবাজি, ছিনতাইকারী, ধর্ষণকারী এদেশে ছিল, আছে, থাকবে। দলকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের লজ্জা লাগে তার কাছ থেকে এ ধরনের কথা শুনে। প্রকারান্তরে তিনি চাঁদাবাজদের পক্ষ নিচ্ছেন, ছিনতাইকারীদের পক্ষ নিচ্ছেন, সন্ত্রাসীদের পক্ষ নিচ্ছেন। নেয়ারই কথা, কারণ তাদের তো লক্ষ্য সেটাই, এই অব্যবস্থাপনা টিকে রেখে নিজেদের স্বার্থ হাসিল করা। সুতরাং এছাড়া তিনি আর কি বা বলবেন। তাকে শুধু একটি প্রশ্ন করব, আপনাদের প্রতিষ্ঠাতা জিয়া রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন দেশে কি এ ধরনের চাঁদাবাজি ছিল, এ ধরনের সন্ত্রাস ছিল, এ ধরনের ধর্ষণ ছিল? সে কথা বাদ দিলাম। আপনারা যখন 91 সরকার গঠন করেছিলেন তখন তো আপনারাই চাঁদাবাজির বীজ বপন করেছিলেন। তার জন্য আপনাদেরকে বিশেষ একটি আইনও করতে হয়েছিল, এবং সেই চাঁদাবাজির শীর্ষে ছিল আপনার দলের নেতা কর্মীরাই, আপনার ছাত্র দলের নেতা কর্মীরা। তবে চাঁদাবাজি থাকলেও তখন কি এরকম ধর্ষণের কোনো ঘটনা ঘটতো? তখন কি এ ধরনের ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটতো? অথচ কি গর্ব ভরে আপনি বলছেন এগুলো ছিল, আছে, থাকবে। আপনাদের কি একটু লজ্জাবোধ নেই? নিজের দলের অতীত ইতিহাসকে আপনারা ভুলে গেছেন? আপনারা যখন অতীতে সরকার পরিচালনা করেছেন তখনও কি এ ধরনের চাঁদাবাজি, ছিনতাই ও গণধর্ষণ ছিল? এই যে রাষ্ট্রের অব্যবস্থাপনার সুযোগ নিয়ে এ ধরনের ছিনতাই, ধর্ষণ ও চাঁদাবাজির যে প্রাবল্য সৃষ্টি হয়েছে, আপনারা কি তাহলে সেটি বন্ধ করার জন্য কোনো উদ্যোগই গ্রহণ করবেন না? শুধু মুখেই কথার ফুলঝুরি ছড়াবেন? তাহলে কেন আপনাদেরকে মানুষ ভোট দেবে? প্রিয় দর্শক, এই ভোট প্রসঙ্গে তিনি কি বলছেন আসুন আমরা সেটা একটু শুনে আসি। জনগণ যদি এনসিপিকে ভোট দেয় চলে যাবে সরকারের, কোনো সমস্যা না থাকলে। জামাতে ইসলামকে ভোট দিলে সেও চলে যাবে। ওই ইসলামিক দলগুলো যারা চাচ্ছে তাদেরকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করা যাবে, জনগণ কাকে ভোট দিবে, কারা নির্বাচিত হবে, এটা তো সবাই সবার মতো করে বলছে। তো বলার ক্ষেত্রে তো আর বাধা দেওয়া যাবে না। আর কেউ যদি আকাশ কুসুম প্রত্যাশা করে, তার সেই ছিঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখাও আপনি আমি বিরত করতে পারবো না। এটা যার যার সীমারেখার রুচিবোধের ব্যাপার। তো তাদের মতো ভাবতে দেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে জনগণের ভোটের বিষয়টি নিয়ে তিনি কি ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করছেন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে খালি মাঠে গোল দেওয়ার সুযোগ পেয়ে সেটি নিয়ে কি ধরনের দমভুক্তি করছেন, কি ধরনের অহংকার প্রদর্শন করছেন। জামাত ইসলামী কি বলেছে তারা ক্ষমতায় যাবে? এনসিপি কি বলেছে তারা ক্ষমতায় যাবে? ইসলামী দলগুলো কি বলেছে তারা ক্ষমতায় যাবে? হ্যাঁ, হয়তো রাজনৈতিক মাঠে বক্তৃতা দেওয়ার জন্য মানুষ অনেক কিছুই বলে। সেই 2-1 জন মানুষের কথাকে কেন্দ্র করে আপনারা যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছেন,
সেখানে তো আপনাদের বাস্তবতা বোধের যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আপনার এটুকু বোঝা উচিত, এদেশে আগামী 10 থেকে 20 বছরের মধ্যেও জামাতে ইসলামীর পক্ষে 10 ভাগ সংসদীয় আসন অধিকার করা সম্ভব নয়। এনসিপির পক্ষে তো নয়ই, ইসলামী দলগুলোর পক্ষেও নয়। যাদের বাস্তবতা বোধ আছে তারা অবশ্যই এটা জানেন, এদেশের পলিটিক্যাল যে স্ট্রাকচার এবং ভোটের যে গতি প্রকৃতি, তাতে আওয়ামী লীগ না থাকলে আপনাদের পক্ষে 250টি আসন পাওয়া কোনো ব্যাপারই নয়। জামাতে ইসলামী সহ অন্যান্য সব দল মিলে কোনো অবস্থাতেই 50টির বেশি আসন পাবে না। এদিক থেকে আপনারা খুব সহজে সরকার গঠন করবেন, এতে ভয়ের কিছু নেই। কিন্তু আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন। একদিকে আপনাদের গণবিরোধী ভূমিকা, লাগামহীন কথাবার্তা এবং সীমাহীন চাঁদাবাজি, অপরদিকে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আপনাদের ক্ষমতা হবে খুবই সীমায়িত এবং তখন দেশে শুরু হবে আরেকটি নতুন সংকট, এবং সেই সংকটই আপনাদের জন্য হবে এক চরম শিক্ষার বিষয়। আমরা সেই দিন দেখার অপেক্ষায় রইলাম। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।